হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে আবারও চলে এসেছি আমাদের সাউথ ক্যারোলিনা ট্রিপের কিছু স্পেশাল মোমেন্ট নিয়ে। এই ট্রিপটা হয়েছিল গত মে মাসের দিকে, যেটা খুবই ছোট একটা ট্রিপ ছিল, বাট অনেক বেশি রিফ্রেশিং ছিল আমাদের জন্য। এটার জার্নি শুরু হয়েছিল মেরিল্যান্ড থেকে। মেরিল্যান্ড থেকে আমরা প্রায় 7 ঘন্টা ধরে ড্রাইভ করে গিয়েছিলাম সাউথ ক্যারোলিনাতে। আর পুরো রাস্তা জুড়ে ছিল কালারফুল এরকম গাছের সারি। যেহেতু সময়টা ছিল সামারের দিকে, সো ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। এখন চলুন এই স্টেটটা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সাউথ ক্যারোলিনা ইউনাইটেড স্টেটসের সাউথ ইস্টার্ন রিজিয়নে অবস্থিত। এই স্টেটে বেশ কিছু মেজর ফেমাস সিটি রয়েছে, যার মধ্যে রয়েছে কলম্বিয়া, চার্লসটন, গ্রিনসভিল, মার্টাল বিচ সহ আরও অনেক কিছু। এছাড়াও সাউথ ক্যারোলিনা যেহেতু একদমই আটলান্টিকের পাড়ে অবস্থিত, তাই এখানে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সুন্দর সুন্দর বিচ, যার মধ্যে একটা হচ্ছে মার্টাল বিচ, যেটাতে আজকে আমরা এখন যাচ্ছি। এছাড়াও আরও আছে হিলটন হেড আইল্যান্ড। আর শুধু বিচই নয়, এখানে আরও আছে অনেকগুলো হিস্টোরিক সিটি, সিভিল ওয়ার হেরিটেজ সাইট, গলফ কোর্সেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সি ফুড কুজিন। এছাড়াও এই স্টেটে কিন্তু একটা ন্যাশনাল পার্কও আছে, যার নাম হচ্ছে কনগেরি ন্যাশনাল পার্ক। আর আমাদের আজকের ট্রিপে আমরা মূলত দুটো জায়গা কভার করব, একটা হচ্ছে মার্টাল বিচ আর আরেকটা হচ্ছে কনগেরি ন্যাশনাল পার্ক। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর যতই আমরা সাগরের কাছে যাচ্ছিলাম, এরকম জোরে বৃষ্টি হওয়া শুরু হলো। একসময় তো ভিজিবিলিটি একদমই লো হয়ে গিয়েছিল, বাট কি আর করার, হাইওয়েতে তো গাড়ি স্টপ করে কোনো ওয়ে নেই, সব গাড়ি স্লো হয়ে যাচ্ছিল, বাট তবুও যাচ্ছিল। তো এখন আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, আর এখন পালা হচ্ছে পার্কিং খোঁজার। যেহেতু এরিয়াটা অনেক ট্যুরিস্টিক, তো এখানে কিন্তু পার্কিংয়ের অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। বাট যে কোনো র্যান্ডম পার্কিং খোঁজার আগে একটু চেক করে নেওয়াটা বেটার। সেক্ষেত্রে হবে কি, আপনারা কম খরচে খুব ভালো পার্কিং পেয়ে যাবেন। আমরা একদমই সাগর থেকে ওয়াকিং ডিস্টেন্সে পার্ক করেছিলাম, আর আমাদের পার্কিং পড়েছিল পার আওয়ার $2.50 করে মাত্র। বাট আপনারা যদি খেয়াল না করেন, সেখানে কিন্তু খুবই কাছাকাছি $10 পার আওয়ারও পার্কিং রয়েছে, তাই একটু খেয়াল করে নেবেন। আমরা পার্ক করেছিলাম পার্ক মোবাইল অ্যাপের মাধ্যমে, যে পে করা যায় ওটার মাধ্যমে। এটা হচ্ছে সে মিটার, এর মাধ্যমে আমরা পে করেছি। আর এখান থেকে কিন্তু সাগরটা খুবই কাছে ছিল। তো গাড়ি পার্ক করে আমরা এখন চলে যাচ্ছি এক্সপ্লোর করার জন্য। মেরিল্যান্ড থেকে ড্রাইভ করে আমাদের এখানে আসতে প্রায় 7 ঘন্টা মতো লাগলো, আর আমরা সকাল 10টার দিকে এখানে এসে পৌঁছেছিলাম। এখানে পৌঁছানোর পরে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তাই আর বিচের পাড়ে যেয়ে ওরকম উপভোগ করা হয়নি। বাট আমরা ব্রডওয়াক ধরে বেশ খানিকটা পথ ধরে হেঁটেছি, আর আশেপাশে কিন্তু অনেক অ্যামিউজমেন্ট পার্ক আরও সুন্দর সুন্দর স্পট ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর কিছুটা সময় এক্সপ্লোর করার পরও সানলাইটও চলে এসেছিল। এখানে কিন্তু করার মতো অনেক অ্যাক্টিভিটি আছে। শুরুতে মনে হচ্ছিল যে অনেকটা নীরব, এটা সাধারণত এটা হয়েছিল আসলে ওয়েদারের জন্য, বাট যখন একটু সময় এখানে কাটালাম 1-2 ঘন্টা পরেও, তখন মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছিল। আর এটা কিন্তু খুবই অর্গানাইজড, প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে। আর আশেপাশে কিন্তু হোটেল আছে, যেখানে আপনারা নাইট স্টে করে খুব সুন্দরভাবে এই বিচটা উপভোগ করতে পারবেন। তবে সাগরের পানিতে খুব বেশি তফাৎ নেই, বাংলাদেশের কক্সবাজারের সাথে আমি অনেকটা মিল পেয়েছি, তাই খুব একটা সাগরে নামতে ইচ্ছে করেনি। বাট আশেপাশের ভাইবটা কিন্তু খুবই ভালো ছিল, আর সব কিছু এত সুন্দর করে গোছানো। স্পেশালি এই বাধাই করা হাঁটার জায়গাগুলো এবং পাশের দোকানগুলো ছিল, সবগুলো খুব কাছে কাছে। আর আমার তো অনেক শখ সুভিনিয়র কালেক্ট করার, তো আমরা বেশ কিছু শপ ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু সুভিনিয়রও কালেক্ট করলাম। দুজন মিলে অনেকটা সময় এখানে হাঁটলামও, আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাসও ছিল। তো আমরা প্রায় এখানে 2 থেকে 3 ঘন্টা মতো উপভোগ করেছি। আর এখানে আসলে যা বুঝলাম, করার মতো বেশ অ্যাক্টিভিটি আছে। সময় নিয়ে নাইট স্টে করলে আসলে এখানে অনেকটা সময় উপভোগ করা সম্ভব। তো এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাচ্ছি, আর এটা হচ্ছে কনগেরি ন্যাশনাল পার্ক। এই কনগেরি ন্যাশনাল পার্ক দেশে বিদেশে অনেক পরিচিত তার ওল্ড গ্রোথ বটমল্যান্ড হার্ডউড ফরেস্টের জন্য। এখানে অনেক অনেক গাছ আছে যেগুলো খুব গ্লোবালি রিকগনাইজড, কারণ এগুলো অনেক লম্বা হতে পারে, প্রায় 130 থেকে 160 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। অনেক জায়গায় এটাকে দ্য টলেস্ট ফরেস্ট অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি পাবেন ইউনিক ফ্লাড প্লেন ইকোসিস্টেম। এই পার্কটি কনগেরি রিভার ফ্লাড প্লেনে অবস্থিত। বর্ষায় পানি উঠে পুরো এলাকাটা সোয়াম্পের মতো হয়ে যায়, আর এই সিজনাল ফ্লাডিংয়ের জন্যই এই পুরো ইকোসিস্টেমটাকে সাস্টেন করে রাখে।
এই ধরনের ইকোসিস্টেম খুবই রেয়ার আর প্রোটেক্টেড। আর আরেকটা বিষয় এখানে খুবই ফেমাস, তা হলো ফায়ারফ্লাইস। জোনাকি পোকা দেখার জন্য এখানে হাজার হাজার ট্যুরিস্ট এসে ভিড় জমায়। বছরে মাত্র 2 সপ্তাহ প্রায় মে মাসে হাজারো জোনাকি একই সাথে আলো জ্বালানো নেভানো শুরু করে এখানে। এটা খুবই ম্যাজিক্যাল একটা ন্যাচারাল লাইট শো। এটা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট এখানে ভিড় করে। আর এখানে এটা প্রতি বছর খুবই আলোকিতভাবে এটা উদযাপন করা হয়। দেখতে দেখতে আমরা এখন অলরেডি চলে এসেছি। সো গাড়ি পার্ক করার পরে এখন আমরা এগিয়ে যাচ্ছি প্রথমে ভিজিটর সেন্টারে, কারণ এখানে ভিজিটর সেন্টারে এই যেগুলো আমি বললাম এই প্রত্যেকটা ইনফরমেশনই খুবই সুন্দর করে দেয়া আছে, তো আমার এগুলো সব জানা ওখান থেকেই। আর তারপর চলে গেলাম আমাদের ট্রেল ধরে। তো এই ট্রেল ধরে হাঁটলে আপনারা বেশ কিছু কিন্তু ওয়াইল্ড লাইফও উপভোগ করতে পারবেন। আমি এটা পুরোটা ক্লিপ নিইনি, এটা জাস্ট এরকমই বাঁশের মতো হয়ে চলে গিয়েছে। আর এটা একটা রাউন্ড লুপ, তো আপনি ওখান থেকে চুজ করতে পারবেন। তো আপনি যখন ভিজিটার সেন্টার থেকে বের হবেন ওরাই আপনার হাতে ম্যাপ দিয়ে দিবে, আর আপনি ম্যাপ দেখে সুন্দর মতো নিজেদের মতো করে প্ল্যান করে নিতে পারেন। আমি এখানে ফার্স্ট টাইম প্যাঁচা দেখেছি বলতে আমি প্যাঁচা এর আগেও দেখেছি, বাট ওই প্যাঁচাটা জাগনা ছিল। ইউজুয়ালি প্যাঁচা দিনের বেলায় ঘুমিয়ে থাকে, তো এটা একটা ইউনিক ছিল। আর এই তো হেঁটে হেঁটে আমরা বেশ খানিকটা সময় উপভোগ করলাম। আমি আর এখানে খুব বেশি একটা ক্লিপ নেইনি, এটা এরকমই চলে গিয়েছে। এটা আসলে রেকর্ড করার চেয়ে দেখে উপভোগ করাটাই বেশি ভালো হবে। তো এটাই ছিল আমাদের সাউথ ক্যারোলিনা ট্রিপ। আপনারা যারা সাউথ ক্যারোলিনা এক্সপ্লোর করতে যাচ্ছেন অল্প সময়ের জন্য, আপনারা এই দুটো জায়গা ভিজিট করতে পারেন, তাহলে 2 ধরনের ভাইবই পাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।